প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্প। এর আগে দুটি ক্লাস দিয়েছি, একটা সম্পূর্ণ আলোচনার উপর আর একটা আলোচনা করে পাঠ করে করে লাইন বাই লাইন পাঠ করে করে প্রথম পর্ব দিয়েছি। আজকে দ্বিতীয় পর্ব। বেশ, তাহলে শুরু করি। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। কালীময়ের চণ্ডীমণ্ডপে, চণ্ডীমণ্ডপ মানে হচ্ছে দেবী চণ্ডীর পূজার জন্য যে স্থান, তাকে বলা হয় চণ্ডীমণ্ডপ বা পাকা স্থায়ী মঞ্চ। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, এসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্টমুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। তারা কি স্বভাব? রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যায় কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। এই যে কালীময়, ইনি হচ্ছেন সমাজ সমালোচক। ইনি হচ্ছেন সমাজ সমালোচক এবং দুষ্ট প্রকৃতির লোক, যাদের কারণে বাল্যবিবাহর মতো এই কুপ্রথা সমাজে প্রচলিত ছিল দীর্ঘদিন ধরে। তো সে কালীময় চণ্ডীমণ্ডপে ডেকে পাঠিয়েছেন সহায় হরিকে এবং কিছুটা ভূমিকা করে নেবার পর কেষ্ট মুখুজ্জে বলে একজনের কথা বলেছেন, যিনি নাকি ভালো স্বভাব, সুস্বভাব না হলে তার মেয়েকে পাত্রস্থ করবেন না বলে ঠিক করেছিলেন। তিনি নাকি অবশেষে, কালীময়ের কথা অনুসারে তিনি নাকি অবশেষে হরির ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তারপর রক্ষে। এবং তারা নাকি সেই হরি আর কি, হরির বংশধর নাকি 6-7 পুরুষে ভঙ্গ এবং পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করে বলেছিলেন যে সেসব শাসনের দিন নাকি সমাজে আর নেই। যখন কেষ্ট মুখুজ্জে তার মেয়ের বিয়ে দেয় হরির ছেলের সঙ্গে, তখন কিন্তু শাসনের দিন তবুও ছিল, এখন কিন্তু আর নেই। এটা কিন্তু সহায় হরি চাটুর্যেকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাকে উদ্দেশ্য করে, সহায় হরি চাটুর্যেকে উদ্দেশ্য করে, যাতে করে তিনি মেয়ের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। সেই কারণে সহায় হরি বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে 13ই। সহায় জানেন যে মেয়ের বয়স 15, কিন্তু সমালোচকদের দৃষ্টি এড়ানোর জন্য বলে বেড়ান 13 এবং বলছেন যে শ্রাবণে 13 হবে। আহা হা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 85ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্ছুগ্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজ সমালোচক কালীময়ের মতো দুষ্ট প্রকৃতির লোক এর থেকে বেশি কিছু করতে পারে না। তিনি বলছেন যে 13, 16, 50 তাদের কাছে কিছু এসে যায় না। তার নাকি একবার আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি। মণিগাঁয়ের সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে এই কালীময়েরই দেখাশোনায় বিয়ে ঠিক হয়েছিল খেন্তির, সহায় হরি চাটুর্যের বড় মেয়ে খেন্তির। কিন্তু সেই পাত্রের চারিত্রিক দোষ থাকায় সহায় হরি চাটুর্য সেই বিয়ে ভেঙে দেন। তাই আশীর্বাদ হওয়াও যা আর বিয়ে হওয়া তা, 7 পাকের শুধু বাকি ছিল, সিঁদুর পড়তে শুধু বাকি ছিল। তার জন্য সে নাকি উৎসর্গ করা, অর্থাৎ উৎসর্গ করা মেয়ে, যাকে বলা হয় বাগদত্তা আর কি। ঠিক আছে, তাই সেই মেয়েকে বাড়িতে বসিয়ে রেখেছে, বিয়ে দেয় না। এটা কিন্তু সমাজপতি হয়ে কালীময়ের মতো মানুষেরা মেনে নেবেন না বলে কালীময় স্পষ্ট জানিয়ে দিয়েছেন সহায় হরি চাটুর্যকে। সমাজের বামুনদের যদি জাত মানবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না?
দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি কুড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? তাহলে এখান থেকে শর্ট আসতে পারে যে শ্রীমন্ত মজুমদারের ছেলে কটি ছেলে, বা শ্রীমন্ত মজুমদারের যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তারা কয় ভাই, বা শ্রীমন্ত মজুমদারের ছেলে কি ধান করেছে, আউশ আমন, এভাবে এমসিকিউ আসতে পারে। এগুলো একটু খেয়াল করতে হবে, বারবার টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে। ইতিহাসটা হইতেছে এই ইতিহাসটা তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, তবু আমি একবার পড়ছি। ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদারের, মানে শ্রীমন্ত মজুমদারের মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদারের পাত্রের মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না, ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। লেখক বলছেন যে ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। হ্যাঁ, কালীময় যে শ্রীমন্ত মজুমদার কাছে টাকা পাবেন এবং অনেক সুদ পর্যন্ত বাকি, সেই জন্য হয়তো বিয়ে ঠিক করেছেন যাতে করে কিছু সুবিধা হয়, কিন্তু এই রটনা দুষ্টপক্ষের রটনা। এটা কিন্তু কতটা সত্যি তার কিন্তু কোনো প্রমাণ নেই, অবান্তর কথা হতে পারে। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহর খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। আমি তোমাদেরকে আগেই বলেছি। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। বড় মেয়ে খেন্তি তার বাবাকে এসে চুপচুপ করে বলছেন যে নিশ্চয়ই কোনো এমন কিছু কাজ করবেন যে কারণে গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, যে মা ঘাটে গেল, অর্থাৎ মা চলে গেলেন, এবার তুমি যাবে না। সহায়হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দিকে। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতাপুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। এই লাইনগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ইহাদের ভাব দেখিয়া, মানে এখানে ইহাদের বলতে কাদের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং ভাব দেখে কি মনে হচ্ছিল, তারা আর কি কোনো গোপন কাজ করার জন্য যাচ্ছে, কোনো চুরি করার জন্য, আইন বহির্ভূত কোনো কাজ করার জন্য তারা বার হচ্ছে, সেটা দেখেই তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মানে অন্নপূর্ণা স্নান টান সেরে রান্না করবেন এরকম জোগাড় করছেন যখন রান্নার। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা, এগুলো শটে আসতে পারে যে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি। দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বলো মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মেয়েরা অনেক সময় ছয় না বিভিন্ন কারণে, তো সেই কারণে মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে দুর্গাকে বলে পাঠিয়েছে যে যেন অন্নপূর্ণা, সহায়হরি চাটুর্যের স্ত্রী অন্নপূর্ণা যেন ইতুর ঘটগুলো বের করে দেয় এবং নবান্নটা মেখে দেয়। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। খুব গুরুত্বপূর্ণ লাইন, যে কোন জিনিস লক্ষ্য করলেন বা কি জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। এই খুব খুব করে শব্দ করছিলেন সহায়হরি চাটুর্যে।
তার মেয়ে খেন্তিকে সঙ্গে নিয়ে মেটে আলু তুলছিলেন এবং সেটা চুরি করে। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? মা অন্নপূর্ণা কিন্তু বুঝে গেছেন যে বাবার সঙ্গে গর্হিত কাজে মেয়েও সাথ দিয়েছেন, বাবার সঙ্গে চুরির কাজে মেয়েও সাথ দিয়েছেন। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে মেয়েকে বলেছেন যে স্নান করতে কেন যাসনি, এতক্ষণ দেরি কেন হলো? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরে সহায় হরি সোৎসাহে উৎসাহের সঙ্গে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, মানে কৈফিয়ত করবেন, কিছু জানতে চাইবেন উত্তর, হ্যাঁ সেই রকম দৃষ্টি নিয়ে তিনি বলতে লাগলেন, ওই পাড়ার ময়সা চৌকিদার, মনে রাখতে হবে নামটা, ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং। এটা কিন্তু মন গড়ানো কথা যে ময়সা চৌকিদার চান যে মেটে আলু তুলে নিয়ে যাক এবং সেই কারণেই সহায়রী চক্রবর্তী মেটে আলু তুলে নিয়ে এসছেন তার অনুরোধে। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বর্জ্যপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়রী অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি। সহায়রীর ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবে, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। সহায়হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। কারণ এটা তো অন্যায় কাজ। তার স্ত্রীর সামনে তার উক্তিগুলির মধ্যে যে বরজপোতার বনে যিনি যাননি, হ্যাঁ সেই প্রমাণ এবং সেই উক্তিগুলির সঙ্গে কোনো রকম পূর্বাপর্য সম্পর্ক খুঁজে পেলেন না সহায়হরি চাটুর্যে। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়া নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সেই ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। খেন্তি অত্যন্ত সহজ সরল, খুব শান্ত প্রকৃতির, নিরীহ প্রকৃতির একটা কিশোরী। খেন্তি বুঝতে পেরেছে যে তার মা ধরে ফেলেছে যে মেটে আলু চুরিতে খেন্তিরও হাত ছিল। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল, হ্যাঁ। খেন্তির অনেক গুণ আছে, খেন্তি কিন্তু মিথ্যে কথা বলতে পারে না, সত্যবাদিনী খেন্তি। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, সমস্ত মেয়ে বিয়ে যোগ্য হয়ে গেছে কোনকালে, সেই এক গলা বিজন বন যার মধ্যে দিয়ে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? অন্নপূর্ণার মধ্যেও প্রচুর গুণ রয়েছে। অন্নপূর্ণার মধ্যে আত্মসম্মান বোধ প্রবলভাবে রয়েছে। তাই অন্নপূর্ণা বলছেন যে তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যদি জোটে তাহলে খাবে, না জোটলে না খাবে। তাই বলে অন্যের জিনিসে হাত দিয়ে চুরি করে নিয়ে এসে বাড়িতে ফোরবে না। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো।
অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থি বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। সেই যে পুঁই মাচা, সেই পুঁই মাচা এবার মানে খেন্তি যেহেতু পুঁই শাক খেতে খুব ভালোবাসে, তাই একটা পুঁই শাকের গাছ লাগিয়েছে এবং একটা কঞ্চির সঙ্গে কাপড় দিয়ে, একটা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিয়েছে এবং আরও ফলমূল পরবর্তীকালে হবে সেই সব চিন্তাভাবনা চলছে মাথার মধ্যে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনও বাহির হয় নাই। মানে ফল গাছের কোনো কিছু এখনও লাগানো হয় না, শুধু ওই গাছটা লাগানো হয়েছে। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। অন্নপূর্ণা কিন্তু সব জানেন, কখন গাছ লাগালে গাছের বেড়ে ওঠার সম্ভাবনা থাকে সেটাও অন্নপূর্ণা জানেন। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জের বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়হরি বলিলেন, হ্যামা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকমের হতে পারে, বুঝলি নে। সহায়হরি চাটুর্যেরা দরিদ্র হলেও তাদের মধ্যে স্নেহের অভাব নেই। সহায়হরি চাটুর্যে তার 3 মেয়েকে খুব ভালোবাসেন। দেখে খেন্তির গায়ে শীতের পোশাক ঠিকমতো না দেখে, জামা না দেখে খেন্তির অসুখের সম্ভাবনা প্রকাশ করে খেন্তির প্রতি স্নেহ দেখিয়েছেন তার বাবা। সহায়হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ কেমন সুশ্রী হইয়া উঠিয়াছে। আসলে সহায়হরি চাটুর্যে সংসার সম্পর্কে উদাসীন, হ্যাঁ, সেই জন্য তিনি মেয়েদের মুখের দিকে হয়তো তাকিয়েও দেখেননি। এবং এই নিয়ে তো একবার বিবাদও হয়েছে যে মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, সমাজপতিরা বিভিন্ন রকম সমালোচনা করছেন। এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে তার স্ত্রী তাকে এই নিয়ে কিন্তু অনেক বকাঝকাও করেছেন। মেয়ের মুখের দিকে আজ হঠাৎ করে তাকালেন এবং মেয়ে যে সুশ্রী হয়ে গেছে, অর্থাৎ মেয়ে কিন্তু কিশোরী হয়েছে, 15 বছরের কিশোরী, সে মেয়ে ক্রমশ বড় হয়ে উঠছে, আজকে সহায়হরি টের পেলেন। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল, মানে বহু বৎসর চলে গেল। হরিপুরের রাসের মেলা হইতে, মনে রাখতে হবে এগুলো, এমসিকিউ আসতে পারে। হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের, কত টাকা মূল্যের? 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। তাহলে হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। যেহেতু কিশোরী মেয়েরা হঠাৎ করে বেড়ে ওঠে, তার জন্য জামাটা কিন্তু তার গায়ে আর হচ্ছে না। সংসারের এসব খোঁজ সহায়হরি কখনো রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তি নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই উহা থাকিত। একটা ভাঙা টিনের বাক্স, তার মধ্যে খেন্তির সমস্ত জামা কাপড় থাকতো। হ্যাঁ, এটা অন্নপূর্ণা, স্ত্রী অন্নপূর্ণাও জানতেন না এবং সহায়হরি চাটুর্যেও জানতেন না। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁচিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। পৌষ সংক্রান্তিতে হিন্দুদের মধ্যে একটা উৎসব হয়, পিঠে উৎসব। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনের নিচে একটা কলার পাত পাতিয়া 1 থাল নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাজারে ঘুরিয়া ফেরে, তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নহে। তার কারণ এই যে উৎসবের দিন, পিঠে পার্বণের দিন, যে পিঠেটা প্রথমে করা হয় সেই পিঠেটা মা ষষ্ঠীর উদ্দেশ্যে অর্পণ করা হয়, বা যাদের যেরকম নিয়ম আছে যে পরিবারে, সেই পরিবারে ইষ্ট দেবতাকে অর্পণ করা হয়। সেই জন্য একদম সূচি বস্ত্র পরে সেই পিঠে তৈরি করতে হয়। এবার যেহেতু খেন্তি এপার ওপরে ঘুরে বেড়ায়, সেই জন্য প্রথমে কিন্তু মা রাজি হয়নি খেন্তির কাছ থেকে কোনো কাজ নেওয়ার, কিন্তু মেয়ে অনেক জোরাজুরিতে মেয়েকে কাজে অনুমতি দিয়েছেন মা অন্নপূর্ণা।
অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া শুদ্ধ কাপড় পরাইয়া, শুধু অনুমতি নয়, কিভাবে অনুমতি দিয়েছেন, হাত পা ধোয়াইয়াছেন এবং শুদ্ধ কাপড় পরতে বলেছেন, তারপর তাকে বর্তমান পদে মানে ওই নারকেল কোড়ার পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু, মানে মাকে খুব আবদার করে ওই গোলা অংশটা যে চটকাইতেছিলেন কি দিয়ে, চালের গুঁড়া, ময়দা, গুড় দিয়ে চটকাইতেছিলেন, সেই গোলা অংশটুকু একটু মাকে আবদার করে হাত পেতে চাইল। কে চাইল? ছোট মেয়ে রাধি। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল করিতে করিতে লুব্ধ নেত্রে, মানে লোভী লোভী চোখে, ঠিক আছে, লুব্ধ নেত্রে, লুব্ধ চোখে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। খেন্তি খেতে খুব ভালোবাসে, খেন্তি পুঁশাক খেতে ভালোবাসে, খেন্তি পিঠে খেতে ভালোবাসে, হ্যাঁ, খেন্তি আর কি ভোজনপটু। তাই যখন বোনদেরকে দেওয়া হচ্ছে সেই গোলা অংশগুলো, তখন খেন্তিরও খেতে ইচ্ছে করছে। তাই সে কাজ করতে করতে, নারকেল করতে করতে লোভী দৃষ্টিতে ওই গোলা অংশের দিকে তাকাচ্ছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, কিন্তু খেন্তি খুব নরম সরম শান্ত প্রকৃতির এবং একটু অন্তর্মুখী প্রকৃতির। মাকে চেয়ে নেবে, অথচ মা যদি বকে দেয়, সেই কারণে সে ভয়ে চুপ করেছিল, কিন্তু তার খেতে ইচ্ছে করছিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা। নারকেল মালা মনে হচ্ছে নারকেল কোড়ার পরে, নারকেল ভাঙার পরে যে 2 টুকরো হয়ে যায়, সেগুলোকে বলা হয় নারকেলের মালা। ওইতে তো ওর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে, মানে দ্রুত হস্তে, খুব তাড়াতাড়ি নারকেলের উপর মালাখানা, নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেইখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। যেহেতু অন্নপূর্ণা এবং সহায়রী চাটুর্যে অভাবের সংসার, সেই জন্য তাদের সংসারে কিন্তু বেশি ক্ষীর দিয়ে বিভিন্ন রকম পিঠে তৈরি করা হয় না, শুধু নারকেলের পুর ভরে যে পিঠেগুলো হয় সেগুলোই তৈরি করা হয়। সেই কারণে রাঙা দিদির ঘরে কি পিঠে হবে, হ্যাঁ, সেটা পুটি বলছে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে, মনে রাখতে হবে, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোল, পুলি, মুগ তুক্তি এসব হয়েছে। কি কি হয়েছে? পায়েস, ঝোল, পুলি এবং মুগ তুক্তি। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়িতে দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিলে। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেল কোড়া একটু নেব? মানে নারকেল কুড়তে কুড়তে খেন্তি যেহেতু ভোজনপটু, তাই নারকেলের কোড়া খেতে মনে হয়েছে, তাই মাকে জিজ্ঞেস করছে। অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে কি হবে, যা ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় 1 থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, মানে মুখ যদি মনের আয়না হয়, মানে মনের মধ্যে কি চলছে সেটা যদি মুখ দেখে বোঝা যায়, দর্পণ মানে হচ্ছে আয়না, তবে খেন্তির মুখ দেখে আর সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। মানে ওই নারকেল কোড়া খাইতে খাইতে সে খুব মানসিক তৃপ্তি, পরিতৃপ্তি, আনন্দ অনুভব করছে, কারণ সে ভোজনপটু, খেতে ভালোবাসে। তার আগেই গোলা খেয়েছে, তারপরে নারকেল কোড়া খাচ্ছে। ঘণ্টাখানিক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব 1 টুকরো পাত পেতে বস তো দেখি, গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে খুব মনোপুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। মেজ মেয়ে পুটি জানে যে দিদি
পিঠে খেতে ভালোবাসে। দিনের বেলার জল দেওয়া ভাত খেতে বলছিলেন মা অন্নপূর্ণা, কিন্তু খেন্তির পিঠে খাবার ইচ্ছে, এটা পুটিয়ে তার মাকে জানায়। খান কয়েক খাইবার পরে এই মেজো মেয়ে পুটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি, অধিক মানে বেশি বেশি মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। খেন্তি ভোজনপটু, খেন্তি খেতে খুব ভালোবাসে, তাই খেন্তি কিন্তু তখনও খাচ্ছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল।